সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আমরা বৃত্তের ক্ষেত্রফলের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের প্রায় হয়ে এসেছে, একটু সামান্য বাকি আছে। আজকে আমরা ওই অংশ নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমি 26-এর 3-এর অঙ্কটা দেখাচ্ছি। দেখো 26-এর 3-এর অঙ্কটাই কি বলেছে, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তা বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি 2πr একক, আর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ একক। তো এই করে আমাদের পড়ে দিয়েছিলাম। তাহলে শর্তানুসারে এই দুটো সমান, তার মানে πr² সমান 2πr। দুই দিক থেকে πr কেটে গেল, r সমান কত হয়ে গেল? 2। আর যেই 2 বেরিয়ে গেল, এবার কি চেয়েছে আমাদের? যে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? পরিলিখিত বর্গক্ষেত্র, এই যেটা বৃত্ত আছে ওই বৃত্তটার পরিলিখিত বর্গক্ষেত্র, মানে এইরকম বর্গক্ষেত্র। তো তাহলে দেখো, খেয়াল করে দেখো, ব্যাসটাই হয়ে গেল বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব ব্যাস কত হয়ে গেল? ব্যাস 2 × 2 একক 4 একক। অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে? 4 একক হবে। ব্যাসটাই 4 বাহু হবে। অতএব কর্ণ কি হবে? √2 গুণ বাহু সূত্র দিয়ে √2 গুণ বাহুর মান 4 একক দিয়ে কত হয়ে গেল? 4√2 একক। মনে হয় অঙ্কটা আগের দিন করে দিয়েছিলাম, তো বাবা করে দিলাম। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই যে একটা বৃত্তের পরিধি দেওয়া আছে, ক্ষেত্রফল পরিধি ব্যাসার্ধ যদি r হয়, পরিধি হয় 2πr, ক্ষেত্রফল হয় πr²। শর্ত কি বলছে? এই দুটো সমান। তাহলে বলছে, শর্ত বলছে এই দুটো সমান। এখান থেকে সরল করে r এর মান 2 পেয়ে গেলাম। তাহলে ব্যাস কত হয়ে গেল? 4 একক হয়ে গেল। যেই ব্যাস 4 একক হয়ে গেল, তখন দেখো, খেয়াল ছবি দেখলে বুঝতে পারবে এই ব্যাসটাই কি হচ্ছে? বর্গক্ষেত্রে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তার মানে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 একক হয়ে গেল। বাহু 4 হওয়া মানে কর্ণ কত হয়ে যাবে? এবার ওই √2 গণিত বাহু সূত্র ফেলে দিই 4। আমরা চলে আসছি পরেরটাই। চারটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা সমবাহু ত্রিভুজের চারেরটা, আচ্ছা আমরা এটা তো জানি, পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কি হয়? 2:1 হয়। এটা মনে আছে সবার? আমি আগে শিখিয়েছি একটা সমবাহু ত্রিভুজের, এই যে সমবাহু ত্রিভুজ আঁকলাম আমি, ডিটেলসই করছি এটাকে। এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এটা হচ্ছে অন্তর্বৃত্ত, এটা পরিবৃত্ত। কি হয়? এই ব্যাসার্ধটা এই পরিলিখিত হলে 2 ভাগ হয়, এই যে এই 1 ভাগ, এই 1 ভাগ, আর অন্তর্লিখিত হলে এই 1 ভাগ হয়। তাই হয় তো? সেই জন্য এটা কি হচ্ছে? 2:1 অনুপাতে হচ্ছে। তাহলে ধরি ব্যাসার্ধ 2x একক এবং x একক, মানে এই যে 2:1 অনুপাত থেকে 2x একক আর x একক করলাম। তাহলে পরিলিখিত ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল পাই × 2x², তাই তো, বর্গ একক। আর অন্তর্লিখিত ক্ষেত্রফল পাই × x² বর্গ একক। অতএব অনুপাত কত হবে? এই দুটোর অনুপাত চেয়েছে।
অনুপাত হবে পাই কত আছে এদিকে ইনটু এটা 2x এর বর্গ করলে 4x স্কয়ার ইজ টু পাই x স্কয়ার, x স্কয়ার সে কেটে গেল 4:1, অনুপাতটা কত হয়ে যাবে 4:1। সবাই বুঝতে পারলে এটা? তাহলে পরিলিখিত অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে যায় 4:1, ব্যাসার্ধ অনুপাত হয় 2:1, তাহলে ক্ষেত্রফল অনুপাত কি হয়ে যাবে 4:1। আচ্ছা, তারপরে বলেছে একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস দেওয়া আছে, বলয়টি লোহার পাত কত আছে তাই বলছে। আচ্ছা, কি বলেছে একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি, বহির্ব্যাস 22 সেমি। অন্তর্ব্যাসার্ধ কত 20/2 সেমি, 10 সেমি। পরিব্যাসার্ধ কত হবে 22/2 সেমি সমান কত হলো 11 সেমি। তাহলে বলয়টির ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। তাহলে পায়ের মান 22/7 ইন্টু 11 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, 22/7 ইন্টু 121 মাইনাস 100, তাহলে 22/7 ইন্টু 21, 7 দিয়ে কেটে গেলে 3, 66 বর্গ সেমি, 66 বর্গ সেমি। তাহলে অঙ্কটা খুবই সহজ অঙ্ক। আমরা কি করলাম, অন্তর্ব্যাস বলা আছে অন্তর্ব্যাসার্ধ বের করে নিলাম, পরিব্যাস বলা আছে পরিব্যাসার্ধ বের করে নিলাম, দিয়ে বলয়ের ক্ষেত্রফলের সূত্র পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার সূত্র ফেলে দিয়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে এটা বর্গ করলাম বিয়োগ করে 21 হয়ে গেলে কেটে গেলে 66 বেরিয়ে গেল। আচ্ছা, চলে আসছি আমরা 27 অঙ্কগুলো। দেখো আচ্ছা, 27 এটা কোষে দেখি 18, 27। আচ্ছা, 27 একের অঙ্কটা কি বলেছে দেখো পরে আগে কি বলেছে একের অঙ্কটা, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। হ্যাঁ, ব্যাসার্ধ 10% বলেছে বৃদ্ধি, তাহলে ধরি ব্যাসার্ধ x একক, অতএব ক্ষেত্রফল পাই x স্কয়ার বর্গ একক। এটা হয়ে থাকলো, এটা আগের। হ্যাঁ, এবার পরে ব্যাসার্ধ 10% বেড়ে গেছে, তাই তো? তার মানে 110 এর 100 হয়ে গেছে। 10% বেড়ে যাওয়া মানে কত, যে কোনো জিনিস 100%, তার 10% বেড়ে যাওয়া মানে 110% হয়ে গেল, কেটে গেল 11x/10 একক। তার পরে ক্ষেত্রফল পাই ইন্টু 11x/10 স্কয়ার সমান পাই x স্কয়ার ইন্টু 121 এর 100 এত বর্গ একক। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এইটা, পরে ক্ষেত্রফল হয়ে গেল এইটা। বাড়লো কত ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কি করে পাবো, এখান থেকে এটা বিয়োগ করবো, এটাকে এইভাবে লিখতে পারি 121 পাই x স্কয়ার বাই 100 মাইনাস পাই x স্কয়ার। বিয়োগ করলে হবে দেখবে 100 লসাগু করে দিলে 121 পাই x স্কয়ার মাইনাস 100 পাই x স্কয়ার সমান 21 পাই x স্কয়ার বাই 100। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার
21 পাই এক্স স্কোয়ার বাই 100 ইন্টু নিচে 100, এই নিচে আগের ক্ষেত্রফল কত ছিল পাই এক্স স্কোয়ার ইন্টু 100%। আচ্ছা, ক্ষেত্রফল বৃদ্ধির হার কি করে বের করা যায়? যেটা বৃদ্ধি হলো সেটা উপরে লিখলাম, এবার নিচে 100 আছে 100 লিখতেই হচ্ছে। আচ্ছা, আগের ক্ষেত্রফল কত ছিল পাই এক্স স্কোয়ার, সেটা নিচে লিখলাম ইন্টু 100%, দিয়ে পাই এক্স স্কোয়ার অংশটা কেটে গেল, 100 কেটে গেল, হয়ে গেল 21%। ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়ে গেল? 21%। অঙ্কটা বুঝতে পারলে? ব্যাসার্ধকে x ধরলাম, ক্ষেত্রফল পাই এক্স স্কোয়ার হলো, পরে ব্যাসার্ধ 10% বাড়লো, মানে 110% হয়ে গেল, 11x/10 হয়ে গেল। তাহলে পরে ক্ষেত্রফল কত হয়ে গেল? পাই এক্স স্কোয়ার ইন্টু 121/100 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বিয়োগ করলে পেয়ে যাব কত হয়ে গেল? 21 পাই এক্স স্কোয়ার বাই 100। দিয়ে ক্ষেত্রফল বৃদ্ধির হার ওই কত পার্সেন্ট হয়ে যাচ্ছে আমাদের? তাহলে 21%। ক্ষেত্রফল বৃদ্ধির হার ক্ষেত্রফল বৃদ্ধি বা আগের ক্ষেত্রফল ইন্টু 100%। ক্ষেত্রফল বিন্দু উপরে বসবে, যেটা আগের ক্ষেত্রফল ছিল সেটা নিচে বসলো, কাটাকাটি হলো, 100% দিয়ে গুণ হবে, তাহলে সবকটা বেরিয়ে চলে আসলো। আচ্ছা, দুইটা, একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? হ্যাঁ, 50% হ্রাস করা হলো। হ্যাঁ, পরিধি, পরিসীমা বা পরিধি একটা বৃত্তের। আচ্ছা, এটাও একই রকম ভাবে হবে। আচ্ছা, ব্যাসার্ধ যদি আমরা ধরে করতে পারি, আচ্ছা প্রথমে আচ্ছা পরিধি 50% হ্রাস করলে ব্যাসার্ধ 50% হ্রাস পাবে। আমরা এটা আগে লিখে নিলাম। হ্যাঁ, কোনো একটা জিনিসের, কোনো বৃত্ত হোক বা যে কোনো জিনিসের পরিসীমা যদি 50% হ্রাস করা হয়, ব্যাসার্ধও 50% হ্রাস পেয়ে যাবে। মানে যদি বৃত্তের ক্ষেত্রে পরিধি 50% হ্রাস করলে ব্যাসার্ধ 50% হ্রাস পাবে। এবার আমরা ধরি ব্যাসার্ধ আর একক, ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। আচ্ছা, পরে ব্যাসার্ধ কি হচ্ছে বলো তো দেখি? পরে ব্যাসার্ধটা আগের ব্যাসার্ধের 50% হ্রাস পেয়ে গেল, মানে আর 50% থাকলো, 50% কমে গেলে 50% থাকে তো, তাহলে কত হচ্ছে? এটা কেটে গেলে 2 হলো r/2 একক, r/2 একক। তাহলে পরে ক্ষেত্রফল পাই ইন্টু r/2 স্কয়ার, তার মানে পাই আর স্কয়ার বাই 4 একক, বর্গ একক। আচ্ছা, পাই আর স্কয়ার বাই 4 বর্গ একক হলো, আর আগে ছিল শুধু পাই আর স্কয়ার। তাহলে কি বলেছে এখানে অঙ্কটাই? ক্ষেত্রফল শতকরা কত হ্রাস, তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল কত? পাই আর স্কয়ার থেকে পাই আর স্কয়ার বাই 4 বাদ যাবে, এটা বিয়োগ করলে হবে দেখো 3 পাই আর স্কয়ার বাই 4 বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাসের হার কি করে পাবো? যেটা হ্রাস পেল সেটা উপরে বসালাম, পাই আর স্কয়ার বাই 4 ইন্টু আগের ক্ষেত্রফলটা নিচে বসলো ইন্টু 100%। সে একই সূত্র বারবার, ক্ষেত্রফল যেটা হ্রাস পেল সেটা উপরে, যেটা আগের ক্ষেত্রফল ছিল সেটা নিচে, ইন্টু 100%। তাহলে সবটা বেরিয়ে চলে আসলো, পাই আর স্কয়ার কেটে গেল, 4 দিয়ে কেটে গেলে 25, তার মানে 75%। ক্ষেত্রফল হ্রাস পেল কত? 75%। তাহলে আমরা বুঝতে পারলে। আচ্ছা, আবার বলে দিচ্ছি, দেখো কোনো কিছু পরিধি, কোনো বৃত্তের পরিধি 50% হ্রাস করলে ব্যাসার্ধ 50% হ্রাস পেয়ে যাবে। হ্যাঁ, মানে বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসার্ধ সরল সম্পর্কে আছে। সেই হিসাবে ব্যাসার্ধকে আর ধরে নিলে, ক্ষেত্রফল পাই আর স্কয়ার হলে এটা আগের ক্ষেত্রফল, পরে ব্যাসার্ধ 50% হ্রাস পেয়ে যায়, মানে 50% থাকছে, তার মানে কত হয়ে গেল? r/2 হয়ে গেল।
তাহলে পরের ক্ষেত্রফল কত হয়ে গেল পাই আর বাই 2 স্কয়ার, মানে পাই আর স্কয়ার সূত্র ফেলে পাই আর স্কয়ার বাই 4 বর্গ একক হয়ে গেল। এবার ক্ষেত্রফল হ্রাস, তাহলে কি হয়ে গেল আগের ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফলটা বাদ, বিয়োগ করে কত পেয়ে গেলাম 3 পাই আর স্কয়ার বাই 4 বর্গ একক। অতএব ক্ষেত্রফল হ্রাসের হার দেখে আগের ক্ষেত্রফল বাই নিচের পরের ক্ষেত্রফল ইন্টু 100%, দিয়ে কত বেরিয়ে গেল আমাদের 75%। আচ্ছা, পরেরটা কি বলেছে, তিনেরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ আর মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। আচ্ছা, 3 অঙ্কটা, প্রথম বৃত্তটির ক্ষেত্রফল আগে বের করে নিই। প্রথম বৃত্তটির ক্ষেত্রফল, প্রথম বৃত্তটির ক্ষেত্রফল পাই, ব্যাসার্ধ কত বলে দিয়েছে আর, তাহলে পাই আর স্কয়ার বর্গ মিটার, এটা হয়ে থাকলো। তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল, নতুন বৃত্তটির ক্ষেত্রফল কি হবে এর x গুণ, তাহলে পাই আর স্কয়ার ইনটু x বর্গ মিটার। এবার ধরি নতুন বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ক্যাপিটাল আর মিটার, অতএব নতুন বৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যাবে পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গ মিটার। তাই হয়ে গেল তো পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গ মিটার। তাহলে কি হচ্ছে, এটাও নতুন বৃত্তের ক্ষেত্রফল, এটাও নতুন বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে শর্তানুসারে পাই ক্যাপিটাল আর স্কয়ার সমান পাই আর স্কয়ার ইনটু x, পাই পাই কেটে গেল, আর স্কয়ার সমান আর স্কয়ার x, তাহলে আর সমান রুট ওভার আর স্কয়ার x, আর স্কয়ার বর্গমূল আর x এর বর্গমূল তো হবে না, আর রুট x। কি বলেছে এখানে ক্ষেত্রফল x গুণ ব্যাসার্ধ, তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে, নতুন বৃত্তের ব্যাসার্ধ, নতুন বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে কত আর রুট x মিটার। নতুন বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে তাহলে আর রুট x মিটার। বুঝতে পারলে সবাই অঙ্কটা? তাহলে ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে চারেরটা, দেখো 3 সেমি 4 সেমি 5 সেমি অবিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত, তাই চেয়েছে তো। খুব সহজ অঙ্ক, 4 অঙ্কটা ছোট অঙ্ক হবে খুব। কি বলেছে, একটা ত্রিভুজের 3টে বাহু দিয়েছে, 3 সেমি 4 সেমি 5 সেমি। আচ্ছা, এখান থেকে বুঝতে পারি যাচ্ছে, দেখো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কি করে বুঝলাম, ছোট বাহু দুটোর বর্গের সমষ্টি করো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান কত হয় 9 যোগ 4 4 16 সমান কত হয়ে যাচ্ছে 25 সমান কত 5 স্কয়ার। তাহলে অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এটা সবাই বুঝতে পেরে গেলে।
তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। তাহলে তার অতএব পরিব্যাসার্ধ কি হয় সমকোণী ত্রিভুজে? অতিভুজের অর্ধেক 5/2 সেমি। সবসময় মনে রাখবে সমকোণী ত্রিভুজ হলেই তার পরিব্যাসার্ধ কি হবে? অতিভুজের অর্ধেক, তাই তো? এখানে অতিভুজটা কোনটা? 5 সেমিটা। তারপর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কত হলো? অতিভুজ স্কয়ার। তার মানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তার মানে পরিব্যাসার্ধ কত হয়ে গেল? 5/2 সেন্টিমিটার। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল সূত্র কি হবে? পাই আর স্কয়ার। সূত্র দিয়ে পায়ের মান 22/7 ইন্টু 5/2 ইন্টু 5/2 বর্গ সেমি। এটা গুণ করে যা হবে তাই করতে হবে আমাদেরকে। 5 × 5 = 25 ও 2 দিয়ে কেটে গেলে 11 হলো। 5 × 5 = 25, 275/14। এটা যা হবে পূর্ণ করে দেবে এটা, হ্যাঁ, মিশ্র ভগ্নাংশে পূর্ণ করে দেবে, সেটা অ্যান্সার হয়ে যাবে আমাদের। তাহলে অঙ্কটা বুঝতে পারলে কি ছিল? যে একটা সমকোণী ত্রিভুজ ছিল, তার 3টে বাহু বলা ছিল। কত কত? 3 একটা ত্রিভুজ ছিল, এখানে সমকোণী ত্রিভুজ কিনা বলেনি এটা, কিন্তু বলা আছে 3টে বাহু, 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। এখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম বাহুগুলোর মাপ দেখে যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। কি করে বুঝলাম? যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান কত হয়ে যায়? 5 স্কয়ার হয়ে যায়, তাই তো? 3 × 3 = 9, 4 × 4 = 16 মানে 25 হলো। 25 মানে কত? 5 স্কয়ার। তাহলে ত্রিভুজটা অবশ্যই কি ত্রিভুজ হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। অতএব পরিব্যাসার্ধ কত হয়ে যাবে? তার 5/2 সেন্টিমিটার। এবার অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সূত্র ফেলে দিলাম, এতে আমরা কত পেয়ে গেলাম? 275/14। এইটাকে তোমরা কি করে দেবে? এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেবে, তাহলে তো আনসারটা বেরিয়ে চলে আসবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই? এবার আমরা চলে আসছি 5 অঙ্কে। পাঁচের অঙ্কে কি বলেছে? সমবেগ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হবে। বৃত্তাকার চাকতির ব্যাসের অনুপাত 3:5:7। হ্যাঁ, তাহলে চাকতিগুলির ধরি চাকতিগুলির ব্যাস ধরে নিই আমরা। ধরি চাকতিগুলির ব্যাস যথাক্রমে কি কি? একটা হবে কত? 3x একক, 5x একক, আর এটা হচ্ছে 7x একক। তিনটে ধরে নিলাম, একটা 3x, একটা 5x, একটা 7x। হলো তো? ব্যাসার্ধ কত হয়ে যাবে? অতএব ব্যাসার্ধ যথাক্রমে কি তাদের অর্ধেক হয়ে যাবে তো? 3x/2, 5x/2, 7x/2 সব একক হবে এগুলা। কালিটা ফুরিয়ে গেছে, খুব লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল আমরা কি করে পাবো? আচ্ছা, প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 3x/2 স্কয়ার। আচ্ছা, আমি একবারই ক্ষেত্রফলে অনুপাত বের করছি। হ্যাঁ, ক্ষেত্রফলে অনুপাত কালি নাই, অসুবিধা হয়ে যাচ্ছে। ইসটু পাই 5x/2, পাই আজকাল সূত্র সবগুলাই, ইসটু পাই ইন্টু 7x/2 তার স্কয়ার। প্রত্যেকটারই আলাদা আলাদা করে দিলাম। পাই 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 সব কেটে গেল, বর্গ করলে 9x²/4, এটা 25x²/4, এটা 49x²/4। 4 4 4 কেটে গেল, x কেটে গেল, কত হয়ে গেল? 9:25:49। কিভাবে করলাম বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটা 3টে 4টে ব্যাসের অনুপাত বলা ছিল, আমি ব্যাসগুলোকে ধরে নিলাম। একটা 3x, একটা 5x, একটা 7x দিয়ে প্রত্যেকটার ব্যাসার্ধ কি হয়ে যাবে? তাহলে তাদের ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়ে গেল 3x/2। আমি একটু সংক্ষেপে লিখলাম, কালি ফুরিয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে। 3x/2, 5x/2 আর 7x/2 দিয়ে প্রত্যেকের ক্ষেত্রফল। প্রথমটা ক্ষেত্রফল এটা নিশ্চয় হবে পাই আর স্কয়ার, দ্বিতীয় ক্ষেত্রফল পাই আর স্কয়ার হবে। ব্যাসার্ধগুলো শুধু আলাদা আলাদা। আর তৃতীয়টা পাই আর স্কয়ার সূত্র ফেলে দিলাম, দিয়ে বর্গ করলাম। পরে দেখো 4 4 4 কেটে গেল, x² কেটে গেল, শুধু পড়ে গেল 9:25:49। তাহলে ওই যে চাকতি 3টে কেটে নেওয়া হচ্ছে, একই সমবেগ বিশিষ্ট চাকতি আছে একটা, মানে পাত আছে, সেখান থেকে 3টে চাকতি কেটেছে,
সেই তিনটে চাকতির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 9:25, 25:49। তাহলে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। খুব ভালো করে করবে চ্যাপ্টারটা, বিশেষ করে 20 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো খুব বুদ্ধিদীপ্ত অঙ্ক আছে। আগের অঙ্কগুলোও খারাপ না, হ্যাঁ, 15 থেকে মোটামুটি অঙ্ক খুব ভালো ভালো অঙ্ক সব। প্রত্যেকটা অঙ্কে ভালো করে করবে, দেখবে খুব কঠিন লাগছে না, কিন্তু একটু প্র্যাকটিস বেশি করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। হ্যাঁ, আর সামান্য দু একটা কথা বলে দিচ্ছি, তাহলে আমি আজকে শেষ করব। সামান্য দু একটা কথা বলতে গেলে বলা মানে এই কয়েকটা জিনিস আমি আরেকবার রিমাইন্ড করে দিই, হ্যাঁ, তোমাদেরকে, যে যেগুলো খুবই দরকার। যেমন বিশেষ করে সমকোণী ত্রিভুজ হলে, যদি সমকোণী ত্রিভুজ হয় তবে তার পরিব্যাসার্ধ অবশ্যই কী হবে? অতিভুজের অর্ধেক হবে। এই কথাটা মনে রাখবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কী হবে? অতিভুজের অর্ধেক। এই যে অতিভুজের যা দৈর্ঘ্য হবে ঠিক তার মাঝখানে হয়। তো এইভাবে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, সেই জন্য কী হবে? এই ব্যাসার্ধটা কী হবে? এই পুরো বৃত্তটা, এই মানে ত্রিভুজটার অতিভুজের অর্ধেক, এটা মনে রাখবো। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে আলাদা বের করতে হবে অন্তর ব্যাসার্ধ, ওটা একটু অন্যভাবে করবো। অন্যভাবে করা মানে করা যাবে না তা না, আমরা এইভাবে করতে পারি। একটা সমকোণী ত্রিভুজ আছে, ধরো এটা দিয়েছে 3 সেমি 4 সেমি, তাই এটা 5 সেমি হবে। আমাদের কি বলেছে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করো। তাহলে আমাদের প্রথমে এই অন্তর্বৃত্ত ধরে যদি এটা এঁকে নিই, তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে এইটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা একই মাপেরই 3টি ব্যাসার্ধ হবে। তো আমি এগুলো সব যোগ করলাম, এগুলো সব যোগ করলাম, এটা ও নাম দিলাম, এটা এবিসি যদি নাম দিই, তাহলে পুরো দেখো এখানে 3টে ত্রিভুজ মিলে একটা গোটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, তাই তো। এবার এওবি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ এওবি হাফ ইন্টু ভূমি 3 ইন্টু ব্যাসার্ধকে আমরা যদি আর ধরে নিই, এত বর্গ একক। আচ্ছা, ত্রিভুজ বিওসি হাফ ইন্টু 4, এটা গুণ, হ্যাঁ, আর বর্গ একক। এটা দেখে করে রাখতে পারি 3r/2, এটা 4r/2। আর ত্রিভুজ এওসি, এওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু 5 ইন্টু আর দিয়ে 5r/2 বর্গ একক। 3টে ক্ষেত্রফল বের করে নিলাম। এই 3টি ক্ষেত্রফলের সঙ্গে, আচ্ছা, আবার দেখো সমকোণী ত্রিভুজ, তো এটা ভূমি যদি ধরে এটা উচ্চতা হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি 4 ইন্টু উচ্চতা কত? 3, তার মানে 3 × 12/2। তাহলে শর্তানুসারে এই 3টে যোগফল 3r/2, 4r/2, 5r/2 সমান কত হয়ে যাচ্ছে? 12/2। যোগ করলে কত হয়ে গেল? 4 12r/2 সমান 12/2। 2 2 কেটে গেল, 12 12 কেটে গেল, আর এর মান কত চলে আসছে? 1। হ্যাঁ, ব্যাসার্ধটা কত পেয়ে যাচ্ছে? 1। এটা আমি একটু ডিটেলসে দেখালাম, হ্যাঁ, কিভাবে জিনিসটা আসলো। এইটাকে আমরা না সংক্ষেপে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করতে পারি। একটা প্রসেস আছে। এবিসি এর ক্ষেত্রফল কি সূত্র? হাফ ইন্টু পরিসীমা, পরিসীমা ইন্টু অন্তর ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ। তা এখানে হাফ ইন্টু পরিসীমা মানে 3 যোগ 4 যোগ 5 হবে, আর ইন্টু অন্তর ব্যাসার্ধ তো আমরা কি ধরে নিয়েছি? x ধরে, r ধরে নিয়েছি, ইন্টু r। তার মানে কত হয়ে গেল? 12r/2। দেখো একই জিনিসই আসলো, আসলো না এখানে? এই যে 12r/2 এসেছিল, এটাও 12r/2 আসলো, এটাও 12r/2। তার মানে এটাও সূত্র কাজে লাগিয়ে করতে শর্ট কোশ্চেন ক্ষেত্রে আমরা এই প্রসেসে করব। এই 3টে আলাদা আলাদা ছোট ছোট ত্রিভুজ না বের করে একবারে ত্রিভুজটা বের করে নেবো। আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আবার হাফ ভূমিগণিত উচ্চতা দিয়েও বের করবো। এই যে ক্ষেত্রফল আর এটা তো ক্ষেত্রফল একই ত্রিভুজেরই, সেই জন্য শর্তে সমান হবে, পরে আর এর মানটা কত বেরিয়ে আসবে? 1। এইভাবে আমরা কোনো সমকোণী ত্রিভুজের যদি কোনো অন্তর ব্যাসার্ধ বের করতে দেয়, আমরা সেটা বের করে নিতে পারবো। বুঝতে পারলে এটা? আর আরেকটা কথা বলে দিই, সমবাহু ত্রিভুজ হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ অনুপাত সর্বদা কত হবে? 2:1। তারও কারণ আছে। কারণ একটা সমবাহু ত্রিভুজের, এই যে আমরা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এটা যদি উচ্চতা হয় এটাই মধ্যমা হয়, আর মধ্যমা এটা ভর কেন্দ্র হয়, সেটা উপরে 2 ভাগ থাকে, নিচে 1 ভাগ থাকে সর্বদা।
একটা সমকোণী ত্রিভুজের শুধু সমকোণী ত্রিভুজ না, যে কোনো সমবাহু ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে করবেই। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা সুবিধা কি হচ্ছে, মধ্যমটাই হয়ে যাচ্ছে ত্রিভুজটার কি, ত্রিভুজটার উচ্চতা। সেই উচ্চতা বা মধ্যমাকে কি অনুপাতে ভাগ করে দেয়, 2:1 অনুপাতে, অর্থাৎ পরিব্যাসার্ধ 2 ভাগ হয় আর অন্তর্ব্যাসার্ধ হয় 1 ভাগ। এই কথাটা মনে রাখতে হবে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র। কি ত্রিভুজের ক্ষেত্রে হবে এটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ 2 ভাগ হবে, অন্তর্ব্যাসার্ধ হবে 1 ভাগ। হ্যাঁ, আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি অন্তর্ব্যাসার্ধ জানা থাকে, হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তর্ব্যাসার্ধ, হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তর্ব্যাসার্ধ, সেটা হলো ত্রিভুজটি। যে কোনো ত্রিভুজের এটা ক্ষেত্রফলের সূত্র। যদি কি জানি আমরা তাদের অন্তর্ব্যাসার্ধ জানা থাকে, হ্যাঁ, তাহলে খুব সহজেই আমরা তার ক্ষেত্রফলটাকে বের করে নিতে পারবো। সূত্রটা কি ব্যবহার করব, হাফ, এই যে এটা সূত্রটা, হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তর্ব্যাসার্ধ, তাহলে খুব সহজে বেরিয়ে যাবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর একটা সুবিধা পেয়ে গেলাম কি, হাফ ইন্টু ভূমিগণিত উচ্চতা দিয়েও ক্ষেত্রফল বের করা যায়। হাফ ইন্টু ভূমিগণিত উচ্চতা, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সব রকম ত্রিভুজের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। শুধু এটা মনে রাখতে হয়, আমরা এটা অনেকে একটু গুলিয়ে ফেলে। ধরো এটা একটা ত্রিভুজের আমি এই বাহুটার দৈর্ঘ্য জানি, তাহলে এই বাহুটা যখন দৈর্ঘ্য জানি, তাহলে এর সাপেক্ষে যদি উচ্চতা জানা থাকে, তবেই আমি হাফ ভূমিগণিত উচ্চতা করে বের করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারবো। আবার যদি আমার এই বাহুটার দৈর্ঘ্য জানা থাকে, তাহলে এই লম্বটা জানতে হবে। আবার যদি এই ভূমিটার মাপ জানা থাকে, তাহলে এই লম্বটার কথা জানতে হবে। হ্যাঁ, মানে মোট কথা, যে বাহুটাকে ভূমি করব তার সাপেক্ষে উচ্চতাটাকে আমাদেরকে নিয়ে ক্ষেত্রফল বের করতে হবে, অন্য কোনো উচ্চতা নিয়ে করলে হবে না। এটা খেয়াল থাকে যেন সবার, বারবার বলে দিচ্ছি। হাফ ভূমিগণিত উচ্চতা সেটা হবে, অবশ্যই হবে, কিন্তু সেটা একটা সাপেক্ষে, যেটাকে ভূমি ধরবো তার সাপেক্ষে উচ্চতা হবে। এটাকে ভূমি ধরলে এর সাপেক্ষে উচ্চতা, এটাকে ভূমি ধরলে এর সাপেক্ষে উচ্চতা, এটাকে ভূমি ধরলে এর সাপেক্ষে উচ্চতা নিয়ে আমাদেরকে এটাকে বের করতে হবে। হ্যাঁ, আর এ তো গেল। আর বলয়ের তো ক্ষেত্রফল নিয়ে বলা হয়েছিল পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার, তো বলেছি আগে। এই তো অঙ্ক, এগুলা দেবে, খুব কঠিন না, তবে একটু ভাবনা চিন্তার আছে, কিছু অঙ্ক, সেগুলোকে একটু ভাবনা চিন্তা করে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, একটু খাটতে হবে, এটা এই চ্যাপ্টারটা একটু বেশি সময় দেবে, তাহলে হয়ে যাবে। আর এই দিকের চ্যাপ্টারে, ওই চ্যাপ্টারের প্রথম দিকের ওই যে বৃত্তকলার ক্ষেত্রে ক্ষেত্রফল, ওই বৃত্তকলার কোণ বা 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের চলে আসবে। বৃত্তকলার অন্তর্গত কোণ বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, তাহলে কি বেরিয়ে চলে আসবে, বৃত্তের ক্ষেত্রফল চলে আসবে, এই বৃত্তকলার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। ওইভাবে এই যে 17 অঙ্কগুলো করতে হবে, আমি একটু করেও দিয়েছিলাম, 17 বা 13 অঙ্কগুলো ওইভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে। তাহলে আজকে আমাদের এখানে শেষ হলো, আমাদের বৃত্তের ক্ষেত্রফল শেষ হলো। পরে দেখা যাচ্ছে কি কোন চ্যাপ্টারটা করা যায়, স্থানাঙ্ক জ্যামিতিতে যেতে পারি।